মা, আমি একটু চা খাবো। মা কড়া গলায় উত্তর দিয়েছিলেন। একদম না, বাচ্চাদের চা খাওয়া উচিত নয়। চা হলো এক ধরনের নেশার মতো। একবার অভ্যাস হয়ে গেলে তা ছাড়া জীবনভর অসম্ভব হয়ে পড়বে। কিন্তু আয়াত ছিল নাছোড়বান্দা। মায়ের আঁচল ধরে সে এমন বায়না শুরু করলো যে শেষমেশ মা হার মানলেন। ছোট্ট একটা কাপে আধা কাপ চা ঢেলে দিতে বাধ্য হয়েছিলেন তিনি, কিন্তু কপাল মন্দ। চায়ের কাপ হাতে নিতেই গরম চা ছলকে পড়ে গেল ছোট্ট আয়াতের নরম হাতে। আয়াতের আকাশ ফাটানো চিৎকারে বাবা হন্তদন্ত হয়ে ঘরে থেকে ছুটে এসেছিলেন। আয়াতকে পরম মমতায় আগলে নিয়ে তিনি ব্যাকুল হয়ে বলেছিলেন, কি হয়েছে আমার রাজকন্যাটার? কোথায় ব্যথা? এসো দেখি। এতখানি পুড়ে গেছে? এই আয়াতের মা, দ্রুত বরফ নিয়ে আসো। বাবা তখন মাকে অনুযোগে সুরে বলেছিলেন, আদৌ কি তোমার কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? এতটুকু মেয়ের হাতে কেউ গরম চায়ের কাপ ধরিয়ে দেয়? মা তখন তেজ নিয়ে ক্ষিপ্ত চোখে তাকিয়ে বলতেন, সব দোষ কি শুধু আমার? তোমার মেয়ে চায়ের জন্য আমাকে পাগল করে দিয়েছিল, তাই তো দিলাম। মেয়েকে তো শাসন করতে পারো না, শুধু রাজকন্যা রাজকন্যা করে মাথায় তোলো। স্মৃতির ঘোর কাটলো হাতে তীব্র জ্বালায়। কফি বানানোর ব্যর্থ চেষ্টায় আনমনা হয়ে হাতে গরম পানির পাত্রে ছ্যাঁকা লেগেছে। তার চোখ দুটো মুহূর্তেই ভিজে উঠল। আজ তার সেই পোড়া হাতে ফু দেওয়ার জন্য বাবা পাশে নেই। কেউ তাকে বুকে আগলে নিয়ে বলছে না, কি হয়েছে আমার রাজকন্যার? আজ কেউ বরফ আনতে দিক বিদিক দৌড়াবে না। রাজকন্যার তকমাটা তো অনেক আগেই ফিকে হয়ে মুছে গেছে। আজ সে একা, 7 সমুদ্র দূরে এক অচেনা মানুষের নির্দয় ঘোরটোপে। তার বাবা যদি জানতেন মেয়ের ভাগ্যে এতটা একাকিত্ব আর অসহায়ত্ব লেখা আছে, তবে হয়তো সেদিন ওভাবে তাকে আদরে আগলে রাখতেন না। রূঢ় বাস্তবতার সাথে লড়াই করার শিক্ষাটা হয়তো শৈশবেই দিয়ে দিতেন। এই নিষ্ঠুর ধ্রুব সত্যটা 15 বছর বয়সী আয়াতের সামনে এসে প্রথম উচ্চারণ করেছিলেন নাজমা বেগম। তিনি গলা উঁচিয়ে বলেছিলেন, এই যে বটের বিবি, আপনি কি মনে করেছেন আপনার বিদেশি স্বামী এসে আপনাকে রাজরানী করে রাখবে? হাসবে না সে, আর হাসবে না। বিয়ে করে তো সেই কবেই রেখে গেছে, কোনো যোগাযোগই রাখেনি। কতদিন অন্যের ঘাড়ে বসে অন্য ধ্বংস করবে? এবার দয়া করে একটু গতটা নাড়ান, চুলোর কাছে যান, কাজ শিখুন। বিদেশে জন্মানো ছেলে আপনাকে নিয়ে ঘর করতে যাবে না? গিয়ে দেখুন সে কত মেয়ে মানুষের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। তাই নিজের চিন্তা নিজেই করুন। নাজমা বেগম সেদিন আয়াতকে এক প্রকার টেনে রান্নাঘরে নিয়ে গিয়েছিলেন। তার সামনে প্রায় 1 কেজি ওজনের একটা বিশাল মাছ ধরিয়ে দিয়ে কর্কশ গলায় বলেছিলেন, কাটো এটা। আয়াত সেদিনের আগে কোনোদিনও মাছ কাটেনি। ছোট হাত দুটো দিয়ে মাছটা ধরলেও সে পুরোপুরি বাগে আনতে পারছিল না। কোনোভাবে ধরে পিঠ বরাবর কাটতে গিয়ে মাছের ধারালো পাখনা তার হাতের তালুতে সজোরে গেঁথে গিয়েছিল। সেই রক্ত আর অসহ্য স্মৃতিগুলো আজ এই দূরপ্রবাসে এসেও যেন নতুন করে জেগে উঠছে। কিন্তু অতীত তাকে কষ্ট দিলেও বর্তমানে সে আর দুর্বল হতে চায় না। আরভান নিজের রুমে ভিডিও কনফারেন্সে নিয়ে ব্যস্ত। তার চোখ দুটো নিস্তেজ হয়ে আছে। অবসাদে পাতা দুটো বুঝে আসতে চাইছে বারবার, কিন্তু কাজগুলো দ্রুত শেষ করা প্রয়োজন। অফিসের সেই চরম উত্তেজনার মুহূর্তে মিটিং ফেলে চলে এসেছিল সে। এখন ভার্চুয়ালি সেই ত্রুটিগুলোই সংশোধন করে দিচ্ছে। ভিডিও কনফারেন্স শেষ করে ল্যাপটপ বন্ধ করে আরভান সোফায় মাথা এলিয়ে দিতেই ফারহানের কল আসলো। ফোনের ওপাশ থেকে ফারহান রীতিমতো চিৎকার করে উঠল, তুই একটা আস্ত অমানুষ অ্যাভি! আমাকে কিছু না বলে মিটিং ক্যান্সেল করে চলে এলি। এখানে সবাই আমাকে বলির পাঠা বানিয়ে ছেড়েছিল। তাদের যা মেজাজ, পারলে আমাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিত। আরভান ক্লান্ত গলায় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নাটক কম কর ফারহান। আমি কাউকে বেবি সিস্টার বানিয়ে রাখিনি যে সবকিছুর কৈফিয়ত দিয়ে আসতে হবে। আমার মাথা তখন ঠিক ছিল না, তাই চলে এসেছিলাম। নাও এভরিথিং ইজ অল সেট। ফারহান এবার বিদ্রুপের সুরে বলল, বাহ, মেজাজ ঠিক ছিল না বলে সব মাঝপথে ছেড়ে চলে গেলি, আর আমি হয়ে গেলাম সার্কাসের জোকার। দারুণ ব্যবস্থা। তা বাড়িতে গিয়ে কার ওপর মেজাজ ঠান্ডা করছিস? যে আহ্বানের ডিকশনারিতে নারী শব্দটা ছিল অ্যালার্জি, সে আহ্বানের দুনিয়াকে এই রহস্যময়ী সে সোজা বেডরুম থেকে ড্রয়িং রুমে দাপিয়ে বেড়াচ্ছে। আরভান চোয়াল শক্ত করে বলল। বাজে বকা বন্ধ কর ফারহান। ফারহান হাসলো, তবে দমল না। হ্যাঁ, এখন তো আমার কথাই বাজে লাগবে, তবে তোর উপর থেকে এত সহজে রাগ পড়বে না। একটা শর্তে তোকে মাফ করতে পারি। আজ তুই আমাকে ট্রিট দিবি। আমি এখনই তোর বাসায় আসছি। ফোন রাখলাম। একদম আমার বাসায় আসবি না। আরভান চেঁচিয়ে বলে উঠলেও বিশেষ লাভ হলো না। তার আগেই কল কেটে দিয়েছে ফারহান।
বিরক্ত হয়ে ফোনটা পাশে রাখলো। সেই লোকগুলো তার কোনো কথা শুনে না। এই যে কতক্ষণ আগে ওই মেয়েটাকে কফি বানাতে পাঠালো, অথচ এখনো কোনো খবর নেই। সে কি সত্যি কফি বানাতে গেছে নাকি তেজ দেখে নিজের রুমে গিয়ে বসে আছে কে জানে। আরভান সোফায় গা এলিয়ে চোখ বন্ধ করলো। এদিকে আয়াত কফিতে ইচ্ছে মতো কফি পাউডার মিশিয়ে একটা তিতকুটে পানি তৈরি করেছে। আরভানের রুমের দিকে যাওয়ার সময় সিঁড়ির সেই জায়গাটা তার চোখে পড়লো যেখানে কিছুক্ষণ আগে আরভান তাকে দেয়ালের সাথে চেপে ধরেছিল। আয়াত লক্ষ্য করলো সাদা দেয়ালে হালকা লালচে রক্তের ছাপ লেগে আছে। এই দাগ এখানে কিভাবে এলো তা ভেবে আয়াতের কপালে চিন্তার ভাঁজ পড়লো। সিঁড়ি বেয়ে এসে আরভানের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা খোলাই ছিল। আয়াত ভেতরে পা রাখলো। বিশাল রুমটি গাঢ় ধূসর আর কালো রঙে সজ্জিত, যা চারিদিকে এক ধরনের গাম্ভীর্য আর বিষণ্ণতা ছড়িয়ে রেখেছে। সোফায় চোখ বন্ধ করে হেলান দিয়ে পড়ে আছে আরভান। আকস্মিক আয়াতে চোখ গেল আরভানের বাম হাতের দিকে। শার্টের হাতা গুটানো হাতের তালু থেকে এর লম্বা কবজি পর্যন্ত তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। ক্ষতটা বেশ গভীর, সম্ভবত দেয়ালের সাথে সজোরে হাত চেপে ধরার কারণে শুকিয়ে যাওয়া রক্ত চুইয়ে আবারও তাজা রক্ত বের হয়েছে। আয়াতের বুকের ভেতরটা এক অজানা যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। সে ধীর পায়ে আরভানের সামনে গিয়ে কফিটা টেবিলের উপর রাখলো। চলে যেতে চেয়েও তার পা সরল না। কারো প্রতি ঘৃণা থাকলেও তার রক্তমাখা ক্ষত দেখে মুখ ফিনিয়ে নেওয়ার মতো কঠিন হৃদয় আয়াতের নয়। মানুষটা কি পাথর? অন্যের কষ্টের কথা না হয় সে বাদ দিল, নিজের শরীরের ব্যথার প্রতিও কি তার কোনো অনুভূতি নেই? আয়াত আশেপাশে তাকিয়ে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলো। বুক শেলফের পাশে নজর পড়লো একটা সাদা বক্স এবং তার পাশে কতগুলো ছড়ানো ওষুধ দেখতে পেল। তার পাশে পড়ে আছে একটা মেডিকেল রিপোর্ট, যাতে বড় বড় অক্ষরে কিছু লেখা। কৌতূহলবশত আয়াত হাত বাড়িয়ে সেই রিপোর্টটা ধরতে যাবে, ঠিক তখনই আরভান ঘরে কারো উপস্থিতি টের পেয়ে চোখ মেলল। আয়াতকে বুক শেলফের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভ্রু কুঁচকে কর্কশ গলায় বলল। ওখানে কি করছো তুমি? আয়াত চমকে উঠল, কিন্তু এবার সে ভয় পেল না। সে দ্রুত ফার্স্ট এড বক্সটা হাতে নিয়ে নিঃশব্দে আরভানের পাশে গিয়ে বসলো। কোনো রকম বাক্য ব্যয় ছাড়াই সে আরভানের রক্তাক্ত হাতটা নিজের হাতের উপর তুলে নিল। আরভান অবাক চোখে তার সামনে বসা এই অবাধ্য মেয়েটিকে পর্যবেক্ষণ করতে লাগলো, কিন্তু অদ্ভুতভাবে সে এবার হাতটা সরিয়ে নিল না। আয়াত তুলা দিয়ে রক্ত পরিষ্কার করতে করতে তীক্ষ্ণ গলায় বলল, আমি জানতাম আপনি অত্যন্ত নিচু মনের একজন মানুষ, তবে এখন মনে হচ্ছে আপনি একজন কাপুরুষও বটে। নিশ্চয়ই আত্মহত্যার চেষ্টা করেছিলেন, না হলে এইভাবে কারো হাত কাটে না। সামান্য আর একটু গভীরে গেলেই তো রক্তটা কেটে যেত। মিস্টেক করে ফেললেন বোধ হয়। এখন কি অস্বীকার করবেন যে এটা আপনি নিজে করেননি? তার কথায় আরভান ম্লান হাসলো। অত্যন্ত নিষ্প্রিয় গলায় বলল, তুমি ভুল বুঝছো আয়াত, আত্মহত্যার মতো সস্তা কাজ আরভান চৌধুরী করে না। আমি শুধু আমার শরীর থেকে ওই বিষাক্ত রক্তটুকু বের করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হই। তোমার মতো কেউ না কেউ এসে রক্ত জোড়া থামিয়ে দেয়। আয়াতের হাত থমকে গেল। এই মানুষটার প্রতিটা কথা যেন এক একটা দুর্ভেদ্য প্রহেলিকা। মানুষের রক্ত আবার বিষাক্ত হয় কিভাবে? আর চাইলেই কি শরীর থেকে রক্ত বের করে দেওয়া যায়? হাজারো প্রশ্ন মনের কোণে উকি দিলেও সে তো ঠোঁটের আগায় আসতে দিল না। একবার আরভানের দিকে তাকিয়ে আবারও ব্যান্ডেজ করে মন দিল। আরভান তার নিষ্প্রিয় চাহনি আয়াতের মুখে স্থির রেখে বলল, তুমি বড্ড বোকা শারীরে জান পাখি, বারবার নিজের ইচ্ছায় আমার নিষিদ্ধ সীমানায় চলে আসছো। ভুল করে যদি আমার প্রেমে পড়ে যাও, তবে ধ্বংস তোমার জন্য অনিবার্য। আয়াত মুখ না তুলে অবজ্ঞার সাথে উত্তর দিল, আপনার মতো জঘন্য লোকের প্রেমে আয়াত মরে গেলেও পড়বে না। নিজের উপর আপনার আত্মবিশ্বাস একটু বেশিই মনে হচ্ছে। আরভান শব্দ করে হেসে উঠল। কিছুটা ঝুঁকে আয়াতের মুখের খুব কাছে নিজের মুখটা নিয়ে এলো। আয়াতের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আরভানের এই চাহনি অত্যন্ত প্রখর এবং অবাধ্য। আয়াত অস্বস্তিতে আর বিরক্তি নিয়ে বলল, আমার দিকে ওভাবে তাকিয়ে থাকবেন না। আরভান আয়াতের অস্বস্তি দেখেও চাহনি সরালো না, বরং ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি ঝুলিয়ে ফিসফিস করে বলল, তোমার হার্টবিট বোধহয় খুব ফাস্ট হচ্ছে আয়াত। মনে হচ্ছে এখানে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। অবশ্য দোষ তোমার নয়। তোমার পাগল করে দেওয়ার জন্য আমার এক পলক দৃষ্টি যথেষ্ট। তাই যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাও, তবে সাবধান হও, কারণ আমার এই চোখের নেশায় একবার ডুব দিলে ফেরার কোনো রাস্তা খুঁজে পাবে না। বিষাক্ত সাপের যেমন মায়াবী রূপ থাকে, ঠিক আমিও তাই। সময় থাকতে আমার থেকে দূরে থাকো। কথাটা শেষ করে আরভান ঝট করে হাত সরিয়ে নিল। টেবিল থেকে কফির কাপটা তুলে এক চুমুক দিতেই তার পুরো মুখ কুঁচকে গেল প্রচণ্ড তিতকুটে স্বাদে। আয়াত ভেবেছিল আরভান হয়তো এখন রেগে চিৎকার করবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সে হেসে ফেলল। ম্লান হেসেই বলল, এক্স্যাক্টলি, এই মুহূর্তে ঠিক এই তিতকুটে জিনিসটার প্রয়োজন ছিল আমার। অনেক ধন্যবাদ তোমাকে আয়াত।
আরভানের এই খামখেয়ালি আচরণ আয়াতের সহ্য হলো না। বাংলাদেশে দেখা সেই নিষ্ঠুর আরভান আর অস্ট্রেলিয়ার এই আরভানের মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য। এই মানুষটার চারিত্রিক বৈপরীত্য আয়াতকে বারবার বিভ্রান্ত করছে। আয়াত রাগে আরভানের হাত থেকে মগটা টেনে নিতে গেলেই বিপত্তি ঘটল। আরভান ঝট করে আয়াতের হাত ধরে নিজের দিকে টান দিল। টাল সামলাতে না পেরে ধোয়া ওঠা গরম কফির মগ উল্টে পড়ল আরভানের গায়ের উপর। আয়াত আটকে উঠে দিশেহারা হয়ে নিজের ওড়না দিয়ে আরভানের বুক মুছতে শুরু করলো। সে ভয় আর উৎকণ্ঠায় কাপা গলায় বলল, আ- আমি আমি বুঝতে পারিনি, আমি জাস্ট মগটা সরাতে চেয়েছিলাম। সে আবারও বরফ আনতে ছুটতে গেলে আরভান তাকে হ্যাচকা টানে একদম নিজের নিবিড় সান্নিধ্যে নিয়ে এলো। দুই হাতের বেষ্টনীতে তাকে আটকে নিল সে। আয়াত ছাড়ানোর জন্য ছটফট করে বলল, কি করছেন? ছাড়ুন আমায়, বরফ দিতে হবে না তো ফোসকা পড়ে যাবে। আরভান ওকে আরো শক্ত করে ধরে রাখলো। কিছুক্ষণ পর আয়াতের ছটফটানি যখন ক্লান্তিতে থেমে গেল, আরভান আয়াতের কানের কাছে মুখ নামিয়ে আনলো। আয়াতের কম্পিত নারীসত্তা টের পেল এই মানুষটা যেন তার দুর্বলতাগুলো খুব সূক্ষ্মভাবে পড়তে পারছে। আয়াতের চোখ ভিজে উঠল। আরভান আলতো স্বরে বলল, কাঁদছো কেন আয়াত? পুড়ছে তো আমার শরীর, তোমার চোখে পানি কেন? আয়াত লাল চোখে আরভানের দিকে তাকিয়ে কান্না সিক্ত কণ্ঠে বলল, আপনি আমার জীবনে এক দমকা ঝোড়ো হাওয়া, যা নিমেষেই আমার সাজানো স্বপ্নগুলোকে তছনছ করে দিয়েছে। শান্তি কেড়ে নিয়েছেন আপনি, নিঃশ্বাসের ছন্দ এলোমেলো করে দিয়েছেন আপনি। একদিকে অপমানের বিষে আমার নীল হওয়া দেখেছেন, আবার অন্যদিকে আপনার এই বরফ শীতল চাহনি দিয়ে আমায় পাথর বানিয়ে দিয়েছেন। বলতে পারেন ঠিক কোন অপরাধে আমাকে এভাবে তিলে তিলে শেষ করছেন? এ কেমন অদ্ভুত খেলা খেলছেন আপনি? আরভান বিষণ্ণ চোখে আয়াতের দিকে তাকালো। তার ভেতরে তখন এক ধরনের প্রলয় চলছে। সে আয়াতের চোখের পানি মুছে দিয়ে ধরা গলায় বলল, তোমার ওই চোখের পানি আমার সবচেয়ে বড় দুর্বলতা আয়াত। অথচ একদিন এমন আসবে যেদিন তুমি কাঁদবে, যন্ত্রণা বুক ভেঙে আসবে তোমার। অথচ অথচ সেদিন তোমার চোখের পানি আমার কষ্ট দিবে না, বরং তা তৃপ্তি হয়ে আমার ঠোঁটের কোণে হাসির কারণ হবে। সেদিনই হবে আমার চূড়ান্ত পরিণতি। আয়াত স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। আরভান কি তাকে কোনো অভিশাপ দিচ্ছে নাকি কোনো ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে? আরভান আয়াতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। মুহূর্তে আরভানের সুর বদলে গেল। ক্ষণিকের জন্য তার কণ্ঠে এক গভীর আকাঙ্ক্ষা ঝরে পড়ল। চলো না আয়াত, এই মিথ্যা আর ঘৃণা বলে তোমার ধূসর জীবনটা খুশিতে ভরিয়ে দেই। আমার এই ক্ষণিকের বাস্তবতায় তুমি কি আমার সঙ্গী হবে? আমার এই শক্ত আঙ্গুলের ভাঁজে তোমার এই ছোট নরম আঙ্গুলগুলোকে একবার গেঁথে দেবে? আমার এই শক্ত রুড় আঙ্গুলের ভাঁজে পরম নির্ভরতায় থাকুক তোমার এই ছোট্ট নরম আঙ্গুলগুলো। পাশাপাশি দাঁড়িয়ে আমরা কেবল জীবনের শেষ সূর্য অস্তটা দেখব। যাবে আমার সাথে সেই অনিশ্চিত পথে, যেখানে কোনো পিছুটান নেই, শুধু নিস্তব্ধতা আছে। আয়াত বিস্ময়ে আরভানের দিকে তাকিয়ে রইল। এই আরভান তার কাছে বড্ড আছে না, সে এমন করে এই কথা কেন বলছে? কিন্তু পরক্ষণে আরভান যেন নিজের ঘরে ফিরে এলো। সে আয়াতের বাঁধন আলগা করে দিয়ে নিজেকে সামলে নিয়ে অত্যন্ত কর্কশ গলায় বলল, আমার থেকে দূরে থাকবে আয়াত, এটাই শেষবার। এরপর আমাকে যদি তোমার সামনে মরণ যন্ত্রণা কাতারতে দেখো, তাহলে দয়া দেখে আমার আশেপাশে আসবে না। এখনই আমার রুম থেকে বের হও। আয়াতের শরীর মুহূর্তেই শক্ত হয়ে গেল। এক তীব্র অভিমানে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কত বড় বোকা সে! কেন বারবার এই দুমুখ মানুষের মায়ায় সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছে, যার চোখ এবং ঠোঁট সম্পূর্ণ বিপরীত মেরুতে বাস করে। এই তো কয়েক মুহূর্ত আগে লোকটার চোখ দুটো যেন নিঃশব্দে তাকে কাছে আসার এক করুণ আকুতি জানাচ্ছিল, অথচ এখন তার বিষাক্ত কর্কশ্বর তাকে দূরে ঠেলে দিচ্ছে। এই মানুষটার দৃষ্টির ভাষা আর মুখের ভাষা কেন কখনো এক হয় না? কেন তার ঠোঁট যা অস্বীকার করে, তার চোখের মনি ঠিক তার উল্টোটা বলে ওঠে? আয়াতের মনে হলো এই রহস্যময় গোলক দাদায় পড়ে সে নিজেকে হারিয়ে ফেলছে। ঠিক তখনই দরজায় ডোরবেলের কর্কশ আওয়াজ হলো, যা রুমের গুমের নিস্তব্ধতাকে চিরে দিল। আরভান আয়াতের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। দরজা খুলতেই দেখা গেল সামনে দাঁড়িয়ে আছে ফারহান এবং তার ঠিক পেছনে এক নারী। দরজার সামনে ফারহান এবং তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন এলিনা চৌধুরী। অনেকদিন পর নিজের জন্মদাত্রী মাকে চোখের সামনে দেখে আরভানের ভেতরে চাপা এক ভালো লাগা কাজ করলেও তার বাহ্যিক প্রকাশ ঘটল না। আরভানের ব্যক্তিত্বের বরফ ঢাকা আবরণে সেই কোমলতার কোনো স্থান নেই, যে সেখানে কেবল এক জমাটবদ্ধ অভিমান রাজত্ব করে। এলিনা চৌধুরী ছেলের পাথুরে মুখের দিকে তাকিয়ে ম্লান হাসলেন, শান্ত গলায় বললেন, কি রে, ভেতরে আসতে দিবি না নাকি দরজা থেকেই তাড়িয়ে দিবি? আরভান নিরুত্তাপ মুখে একপাশে সরে দাঁড়িয়ে জায়গা দিল ফারহান এবং এলিনা ভেতরে প্রবেশ করলেন। এলিনা ধীর পায়ে ড্রয়িং রুমে পা রাখলেন। তার দৃষ্টি ঘুরে ফিরে ছেলের উপরই থমকে যাচ্ছিল। ছেলের অভিমান আজও পাহাড় সমান। তার মনে পড়ে গেল সেই বিভীষিকাময় দিনের কথা, যেদিন তিনি এক চরম ভুল বোঝাবুঝির জোরে আরভানকে বলেছিলেন, এই বাড়ি থেকে তুমি এখনই বের হয়ে যাও। তোমার মতো স্বার্থপর ছেলের মুখ
আমি আর দেখতে চাই না। মায়ের মুখে সেই কঠিন বাক্যগুলো শুনে আরভান সেদিন এক কাপড়ে বাড়ি ছেড়েছিল। তারপর কত বছর কেটে গেল, মা ছেলে দেখা হয়নি ঠিকভাবে। কিছুদিন আগে আশরাত চৌধুরী যখন আরভানকে এক প্রকার ব্ল্যাকমেইল করে বাংলাদেশে পাঠালেন আয়াতকে ডিভোর্স দেওয়ার জন্য, সেদিন শেষবারের মতো কয়েক সেকেন্ডের জন্য দেখা হয়েছিল তাদের। তাও কেবল বাড়ির লনে দাঁড়িয়ে। এলিনা তখন ছেলের পথ আটকে শুধু একটা আর্জি জানিয়েছিলেন, আরভান, আয়াতকে ডিভোর্স দিস না, ওকে আমার ভীষণ প্রয়োজন, ওকে তুই আমার কাছে এনে দে। এলিনা জানতেন আরভানের এই অবাধ্য হৃদয়কে যদি কেউ মায়া দিয়ে শাসন করতে পারে তবে সে একমাত্র আয়াত। কিন্তু সেদিন আরভান কোনো উত্তর দেয়নি, এমনকি মায়ের দিকে ফিরেও তাকায়নি। এলিনা চৌধুরী ধীর পায়ে ছেলের সামনে গিয়ে দাঁড়ালেন। নিষ্পলক ছেলের মুখের দিকে তাকিয়ে মাতৃত্বে চিরন্তন তৃষ্ণা নিয়ে অভ্যাসবশত হাত বাড়িয়ে আরভানের বুকের বাঁ পাশে স্পর্শ করতে চাইলেন, যেখানে আরভানের সেই অবাধ্য হৃৎপিণ্ডটা সজোরে স্পন্দিত হচ্ছে। মায়ের এই ছোঁয়া আরভানকে বিচলিত করলো। সে ঝট করে মায়ের হাতটা ধরে সরিয়ে দিয়ে শীতল গলায় বলল, অপ্রয়োজনীয় মায়া দেখাবে না মিসেস চৌধুরী। এই হৃৎপিণ্ডটা সচল আছে কিনা তা নিয়ে দুশ্চিন্তা করার সময় অনেক আগেই পার হয়ে গেছে। অ্যালিনার চোখ দুটো মুহূর্তেই ছলছল করে উঠল। অতীতে সেই মুহূর্তের রাগের মাথায় বলা কথার মাসুল আজও দিতে হচ্ছে তাকে। তবুও নিজেকে সামলে নিয়ে বাড়ির আধুনিক অন্দরসজ্জা দেখতে দেখতে বললেন, অবশেষে আমার ছেলে কোথায় থাকে সেই জায়গাটা দেখার সৌভাগ্য হলো আমার। তো কি মনে করে আমাকে এখানে আনলি? আবার বলিস না যেন তুই কিছুই জানিস না। আর ফারহান নিজ ইচ্ছায় আমাকে নিয়ে এসেছে। ওসব বলে লাভ নেই, কারণ আমি ভালো করে জানি ফারহানের এতটা সাহস নেই যে তোর অনুমতি ছাড়া ও আমাকে এখানে আনবে। আরভানের ঠোঁটের কোণে একটা বিষণ্ণ অথচ বাঁকা হাসি ফুটে উঠল। সিঁড়ির দিকে পা বাড়িয়ে যাওয়ার সময় সে বরফ শীতল গলায় বলল, আপনি যাকে চেয়েছিলেন তাকে আমি এনে দিয়েছি। এবার আমার আমানত আপনি বুঝে নিন। আই এম ডান উইথ দিস রেসপন্সিবিলিটি। কথাটা বলেই আরভান উত্তরের অপেক্ষা না করে দ্রুত পায়ে উপরে চলে গেল। ফারহান এতক্ষণ হাঁ করে সব দেখছিল। সে অবাক হয়ে প্রশ্ন করল, আপনি কাকে চেয়েছিলেন আন্টি? মানে অ্যাভিকাকে এনে দিয়েছে? এলিনা সরাসরি উত্তর দিলেন না, শুধু রহস্যময় হাসি এসে আশেপাশে নজর ঘুরিয়ে ফারহানকে জিজ্ঞাসা করলেন, ফারহান, এই বাড়িতে কি নতুন কেউ এসেছে? ফারহান বিভ্রান্ত হয়ে বলল, না তো, এই বাড়িতে আর কে আসবে? আপনার ছেলে তো একটা আস্ত আগ্নেয়গিরি। তার বাড়ির ত্রিসীমানায় মানুষ আসতে ভয় পায়। আপনি তো জানেনই ও কতটা অসামাজিক আর একরোখা। কথাটা বলেই ফারহানের মাথায় সকালের সেই দৃশ্যটা খেলে গেল। দোতলার গেস্ট রুম থেকে সেই মায়াবী মেয়েটা বেরিয়ে আসার দৃশ্য। সে চোখ বড় বড় করে এলিনার দিকে তাকিয়ে বলল, আন্টি, আরভান নির্ঘাত কোনো বড় কাহিনী ঘটাচ্ছে। ওর বাড়ির আশেপাশে কোনো মেয়ে দেখা যায় না, অথচ আজ সকালে আমি ওই পাশের রুমটা থেকে একটা অসম্ভব কিউট মেয়েকে বের হতে দেখেছি। আপনার কি মনে হয় না ব্যাপারটা কেমন খাপছাড়া? এলিনা মুচকি হেসে মাথা নাড়লেন। না ফারহান, আমার কাছে ব্যাপারটা মোটেও খাপছাড়া লাগছে না। ফারহান আরো অবাক হয়ে বলল, কেন লাগছে না আন্টি? আরভানের মতো একটা হিটলারের ঘরে একদম আন করা একটা মেয়ে। এলিনা সহজ গলায় উত্তর দিলেন, লাগছে না কারণ স্বামীর বাড়িতে তো স্ত্রী থাকবে, তাই না? এতে অবাক হওয়ার কি আছে? ফারহান যেন আকাশ থেকে পড়ল। তার মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেল। মানে ওটা আরবানের আইনসম্মত স্ত্রী আয়াত। বলেই এলিনা ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। ফারহানের মাথায় তখন যেন বিনা মেঘে বজ্রপাত হলো। এটা কিভাবে সম্ভব? আরভান বিয়ে করেছে, অথচ তার মতো প্রাণের বন্ধু যে গত 9 বছর ধরে ছায়ার মতো সাথে আছে সে কিচ্ছু জানে না। তারা একই সাথে পড়াশোনা শেষ করেছে, ব্যবসায়িক লড়াই লড়ছে। তাহলে এই বিষয়ে সে কখন সারল? ফারহান মনে মনে গজগজ করতে লাগলো। এর জন্যই তাহলে তখন ওই মেয়ের সাথে হাত মেলাতে দেয়নি খচ্চর বেটা। বউ পেয়ে এখন নির্ঘাত বন্ধুকে ভুলে যাবে। আরভানের রুক্ষ ব্যবহারের পর দরজার কলিং বেলের শব্দ শুনে আয়াতা সেখানে এক মুহূর্ত অপেক্ষা করেন। সে দ্রুত পায়ে নিজের জন্য বরাদ্দ রুমে চলে এসেছিল। বিছানায় বসে নিজের 2 হাঁটু জাপটে ধরে সে শূন্য দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে রইল। স্মৃতিগুলো যেন বিষাক্ত তীরের মতো তার হৃদয়ে বিচ্ছে। আজ তার জীবনের এই চরম অনিশ্চয়তার জন্য সে কি নিজেই দায়ী? শৈশবে বাবা মায়ের সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, তারপর দাদাজান মনসুর আলী মোর্শেদ ছেলের শোকে স্ট্রোক করে মারা যান। চারিদিকে তখন শুধু ঘন অন্ধকার। সেই দুঃসময়ে আরভানের দাদা আফজাল চৌধুরী তাকে নিজের বুকে আগলে নিয়ে বলেছিলেন, আয়াত, তুই হচ্ছিস চৌধুরী বাড়ির বড় আমানত। আমার আরভানের আমানত তুই। আমি নিজে তোর ইজ্জত আর সম্মান রক্ষা করব।
অথচ সেই দাদাজানি তাকে এমন এক মানুষের সাথে বেঁধে দিলেন যার কাছে সম্মানের বদলে আজ তার কপালে জুটছে কেবল অবহেলার ঘৃণা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে আয়াতের চিন্তা সুতো ছিঁড়ে গেল। সে কৌতূহলে ভ্রু কুচকাল, ভাবলো আবারও সেই বদলোকটা হয়তো নতুন কোনো তিক্ত কথা শোনাতে এসেছে। এত অপমান করার পরও কি শান্তি হয়নি লোকটার? আয়াত নিজেকে শক্ত করলো, এবার সেও ছেড়ে কথা বলবে না। সে গম্ভীর গলায় বলল, আসুন। দরজা খুলে ভেতরে পা রাখলেন এলিনা চৌধুরী। আয়াত ওনাকে দেখে বিস্ময়ে চোখ বড় বড় করে ফেললো। কোনো মানুষের চেহারা এতটা মায়াবী আর উজ্জ্বল হতে পারে তা তার জানা ছিল না। গায়ের রং পুরোপুরি বিদেশিদের মতো শ্বেত শুভ্র, অথচ পরনে অত্যন্ত মার্জিত বাঙালি ঢঙের থ্রি পিস। একপাশে ওড়না ঝুলছে, কাঁধ সমান চুলগুলো মাঝখানে সিঁথি করে আঁচড়ানো। মনে হচ্ছে এই পোশাকটা যেন শুধুই ওনার আভিজাত্যের জন্যই তৈরি করা হয়েছে। এলিনা কাছে এসে স্নিগ্ধ গলায় প্রশ্ন করলেন, কেমন আছো আয়াত? আয়াতের বিস্ময় এবার চরমে উঠল। মানুষটা দেখতে পুরোপুরি অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তার মুখের বাংলা ভাষা একদম নিখুঁত, কোনো বিদেশি টান নেই। এলিনা আবারও জিজ্ঞাসা করলেন, আমি কি তোমার পাশে বসতে পারি? আয়াতের এবার হুঁশ ফেললো। কি লজ্জার ব্যাপার! একজন মানুষ তার রুমে এসে দাঁড়িয়েছে আর সে কিনা হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। নিশ্চয়ই মানুষটা তাকে বেয়াদব ভাবছে। অত্যন্ত লজ্জার সাথে সে আমতামতা করে বলল, জি আসুন। আমি আসলে একটু আপনি থাক থাক, এত অস্থির হতে হবে না তোমাকে। মাশাল্লাহ, তুমি তো বড্ড মায়াবী। এলিনা আয়াতের পাশে বসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। এবার বুঝলাম আমার ছেলে কেন বাংলাদেশ থেকে ফেরার পরে সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরতো আর বলতো, মম জানো আমার সেই ছোট বউটা না ডলের মতো সুন্দর, ওর হাসিটা একদম অ্যাডোরেবল। প্রথম প্রথম সহ্য করলেও সারাটা দিন একই কথা শুনে আমি প্রচণ্ড বিরক্ত হয়ে যেতাম, কিন্তু আজ তোমাকে দেখে মনে হচ্ছে ও সেদিন এতটুকু বাড়িয়ে বলেনি। বলে তিনি হেসে ফেললেন। আয়াত লজ্জার বিষয়ে মাথা নিচু করে রইল। এলিনা আবারও বললেন, দেখেছো, আমি এখনো তোমাকে নিজের পরিচয় দেইনি। আমি আরবানের মা, এলিনা চৌধুরী। নামটা শুনে আয়াত চট করে তাকালো। তার মানে আরভান যার কথা বলেছিল সে এই নারী? আরভান তাকে এই মানুষটার সাথে তুলনা করেছিল। আরভানের সেই বিষণ্ণ কণ্ঠস্বর মনে পড়ে গেল আয়াতে। যদিও এলিনাকে দেখে কোনোভাবে এত বড় ছেলের মা বলে মনে হয় না, বয়স যেন তার ছোঁয়া এড়িয়ে গেছে। তবে আরভানের মুখাবয়বের সঙ্গে ওনার আশ্চর্য রকম মিল, চোখের দৃষ্টি, মুখের গঠন, এমনকি সে আত্মবিশ্বাসী উপস্থিতিটুকুও। আয়াতের তখন আর বুঝতে বাকি রইল না আরভান যে এত আকর্ষণীয় দৃষ্টিনন্দন আসলে কোথায় লুকিয়ে আছে। আয়াত কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি এত সুন্দর করে বাংলা বলতে পারেন কি করে? এলিনা মুচকি হেসে বললেন, বাঙালির বউ হলে বাংলা তো জানতেই হবে, তাই না? তবে সত্যিটা হলো বিয়ের আগে আরশাদের সাথে পরিচয়ের পর থেকেই ভাষাটা ভালো লেগেছিল, তাই শিখেছিলাম। আয়াত ইতস্তত করে জিজ্ঞাসা করে, একটা প্রশ্ন করতে পারি আপনাকে? অবশ্যই করতে পারো। দাদাজান আপনাকে অপছন্দ কেন করেন? শুধু আরশাদ আঙ্কেল আপনাকে ভালোবেসে বিয়ে করেছিলেন বলে? এমনকি আপনার ছেলেকেও আপনার ব্যাপারে অদ্ভুত সব কথা বলে? এলিনার মুখে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। তোমার দাদাজান আমাকে এখনো অপছন্দ করেন বলে আমার অন্তত মনে হয় না। তবে সত্যি বলতে আমার আর আমার ছেলের সম্পর্কের এই পরিণতির জন্য তুমি এবং তোমার পরিবার পরোক্ষভাবে হলেও কিছুটা দায়ী আয়াত। আয়াত হকচকিয়ে গেল। তার চোখে মুখের ভঙ্গি মুহূর্তে বদলে গিয়ে একরাশ বিস্ময় উপচে পড়ল। সে অস্ফুট স্বরে বলল, আমার পরিবার? কিন্তু আমাদের সাথে আপনাদের কোনো শত্রুতা তো ছিল না। তবে আমরা কেন আপনাদের সম্পর্কের মাঝখানে আসব? কিছু জিনিস সঠিক সময়ে জানাই ভালো আয়াত। তবে সত্যি বলছি, আমি ভাবিনি আরবান তোমাকে ডিভোর্স না দিয়ে এখানে নিয়ে আসবে। আমি ভেবেছিলাম ও জেদ করে সব শেষ করে দেবে। আপনিও আপনার ছেলের মতো বড্ড রহস্যময়। সত্যি তো এটা যে আপনার ছেলে আমায় ডিভোর্স পেপার দিয়ে সই করতে বাধ্য করেছিল, কিন্তু শেষ মুহূর্তে দাদাজান সব ওলটপালট করে দিলেন। এলিনা মুচকি এসে আয়াতের মাথায় হাত বুলিয়ে দিলেন। আরবান নিজেকে সবার সামনে যেমন দেখায় ও আসলে তেমন নয় আয়াত। ওর তোমাকে ভীষণ প্রয়োজন। একবার ওকে বোঝার চেষ্টা করো। ওর শক্ত খুলসের আড়ালে লুকানো সেই ধ্বংসস্তূপটা খুঁজে দেখো, সেটা কতটা ভঙ্গুর। আর সেই ভাঙা মানুষটার একমাত্র নিরাপদ আশ্রয় হতে পারো শুধু তুমি আয়াত। আয়াত শুধু এলিনার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। এই মা আর ছেলের সমীকরণটা সে কিছুতেই মেলাতে পারছে না। এলিনা আয়াতের চিবুক ছুঁয়ে ম্লান হেসে বললেন, তোমাকে দেখার পর নিজের কাছে আগলে রাখার ভীষণ ইচ্ছে হচ্ছে আয়াত, কিন্তু আরবান বোধহয় তার অনুমতি দেবে না। তবে মাঝে মাঝে ওকে না বলে লুকিয়ে আমার কাছে চলে আসবে। আমি তোমাকে ঠিকানা দিয়ে দেব। আয়াত ম্লান হেসে নিচু স্বরে বলল, আপনার ছেলে আমায় সহ্য করতে পারে না আন্টি।
সে আমাকে শুধুই তার উপর অর্পিত একটা আপদ মনে করে। সম্ভবত কোনো প্রতিশোধ নেওয়ার জন্যই সে আমায় এই বন্দিশালায় আটকে রেখেছে। অ্যালিনা শব্দ করে হেসে উঠলেন। বোকা মেয়ে, সব সময় মানুষের মুখের কথা বিশ্বাস করতে নেই, মাঝে মাঝে চোখের ভাষা পড়তে শেখো। দেখবে অনেক অজানা গোপন সত্যি সামনে চলে আসবে। আরভান কোনোদিন কাউকে নিজের জীবনে ন্যূনতম জায়গা দেয়নি, অথচ তোমার জন্য ও নিজের গড়া সব নিয়ম ভেঙেছে। এটাই কি বড় প্রমাণ নয়? আয়াতের হৃৎপিণ্ড যেন একটা মুহূর্তের জন্য থমকে গেল। সে কিছু বলতে মুখ খুলবে, ঠিক তখনই আরভান দরজায় এসে দাঁড়ালো। অত্যন্ত গম্ভীর ও শীতল গলায় সে বলল, আশা করি আপনার সময় কাটানো হয়ে গেছে মিসেস অ্যানিলা চৌধুরী, আপনি এখন আসতে পারেন। নিজের ছেলের মুখে এমন আনুষ্ঠানিক সম্বোধন শুনে অ্যালিনার মুখে কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া ফুটে উঠল না। বহু বছর ধরে এসব অবহেলা সহ্য করতে করতে তিনি যেন অভ্যস্ত হয়ে গেছেন। তিনি শান্ত গলায় শুধু বললেন, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে আরবান। বলুন। এখানে না, নিচে চল। আয়াত, আজ আসছি, আবার আসবো, তখন দুজন মিলে অনেক গল্প করব। অ্যালিনা ঘর থেকে বেরিয়ে গেলেন। আরভান একবার আয়াতের বিভ্রান্ত চোখের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে মায়ের পিছু পিছু নিচে নেমে এলো। আয়াত হতভম্ব হয়ে গেল। বুকের ভেতরে অদ্ভুত এক অস্বস্তি জমে উঠল। মনে মনে ভাবলো, লোকটা সত্যিই অদ্ভুত। না হলে কোনো ছেলে নিজের মায়ের নাম ধরে ডাকে? এমন অদ্ভুত সন্তান সে জীবনে দেখেনি। নিচে আসতে আরভান নির্লিপ্ত মুখে বলল, কি বলতেছেন জলদি বলুন, আমার হাতে সময় কম। অ্যালিনা থমকে দাঁড়িয়ে ছেলের চোখের দিকে তাকালেন। ধীর চাপা কণ্ঠে বললেন, আমাকে কি একবারও মা বলে ডাকা যায় না আরভান? অন্তত যখন কেউ আশেপাশে নেই। এক মুহূর্ত নীরবতা, তারপর ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনে আরভান বলল, আপনার স্মৃতি চৌধুরী খুব দুর্বল হয়ে গেছে মিসেস চৌধুরী। আপনি নিজেই তো আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করেছিলেন, আপনার মনে নেই? কথাটা ধারালো ছুরির মতো অ্যালিনার বুকে বিঁধল। সেই মুহূর্তের ভুল বোঝাবুঝির মাসুল যে এভাবে দিতে হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। অ্যালিনা কণ্ঠের আর্দ্রতা চেপে রেখে বললেন, আমি ভুল ছিলাম আরবান, না জেনে না বুঝে সব করেছিলাম। আমি জানতাম না আরশাদ আড়ালে এতটা নীচ হতে পারেন। ও তোর সাথে যা করেছেন তা কোনো বাবার কল্পনাতেও আসা অসম্ভব। স্ত্রীর দায়িত্ব স্বামীকে বিশ্বাস করা, কিন্তু আমি অন্ধভাবে বিশ্বাস করতে গিয়ে আজ নিজের সন্তানকে হারাতে বসেছি। আমাকে কি একটা বার ক্ষমা করা যায় না আরভান? আরভান চোয়াল শক্ত করে অবজ্ঞার সুরে বলল, এত সত্য জানার পরেও আপনি এখনো সেই মানুষের সাথেই একসাথে নিচে বসবাস করছেন। ধিক্কার জানাই আপনার এই তথাকথিত মাতৃত্বকে। আরভান, আপনি যদি এসবে বলতে চান তাহলে শুনে রাখুন, আপনার এই অপ্রাসঙ্গিক এবং অর্থহীন মায়াকান্না শোনার ধৈর্য আমার নেই। আরভানের কণ্ঠস্বর বরফ শীতল। অ্যালিনার চোখ ছলছল করে উঠল। মুহূর্তের জন্য তিনি মুখ ফিরিয়ে নিলেন নিজেকে সামলাতে। পরক্ষণেই ধরা গলায় বললেন, তুই বলেছিলি আয়াতকে তুই আমার জন্য এনেছিস। যদি তাই হয় তবে আয়াতকে আমাকে দিয়ে দে। আরভানের চোয়াল শক্ত হয়ে উঠল। আয়াতকে দিয়ে আপনার কাজ কি? অ্যালিনা ম্লান হেসে বললেন, ওকে আমি আগলে রাখবো। তুই তো নিজেকে একা করে দিয়ে নিঃসঙ্গতার মাঝে ধুকে ধুকে মরতে চাস। আয়াতকে অন্তত আমার কাছে থাকতে দে। তাছাড়া তোর তো বাঁচার কোনো মোহ নেই। নিজের শরীরটার উপর যে অত্যাচার শুরু করেছিস, তাতে এই নিষ্পাপ মেয়েটাকে তোর আশেপাশে রাখা মানে ওকে এক অনিশ্চিত কষ্টের মুখে ঠেলে দেওয়া। কিছুক্ষণ আগে বলেছিস আয়াতকে এদেশে আনা তোর কেবল একটা রেসপন্সিবিলিটি মাত্র। সেই দায়িত্ব তো শেষ, তাই আমি ওকে সাথে নিয়ে যাব। তুই তোর এই বিষাক্ত একাকিত্ব নিয়ে সুখে থাক। মায়ের মুখে নিজে রূঢ় বাস্তবতার এমন নির্মোহ বিশ্লেষণ শুনে আরভানের চোয়াল শক্ত হয়ে এলো। বুকের ভেতরটা তীব্র এক হাহাকারে দুলে উঠলেও সে তা প্রকাশ হতে দিল না, বরং রুক্ষ গলায় উত্তর দিল, তখন যা বলেছিলাম তা ভুলে গেছি, এখন আপনিও ভুলে যান। ও কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে। ছেলের এমন অস্থিরতার অধিকার বোধ দেখে অ্যালিনার ভেতরে এক চিলতে হাসি পেল। এই ছেলে মুখে যাই বলুক, হৃদয়ে যে ঝড়ে শুরু হয়েছে তা লুকানোর সাধ্য তার নেই। আরভান নিজেকে সংযত করে জোরে ডাক দিল, ফারহান, অনেকে পৌঁছে দিয়ে আর একটা রিকোয়েস্ট, মিসেস চৌধুরী বাড়ি চিনে গেছেন বলে যখন তখন এখানে চলে আসবেন না। এই বাড়িতে আপনি বা আপনার হাজব্যান্ড না আসলে আমি খুব খুশি হব। আর ফারহান, আজকে থেকে তোমারও আমার বাড়িতে যখন তখন আসা বন্ধ।
বলেই সে কারো উত্তরের অপেক্ষা না করে গটগট করে উপরে চলে গেল। ফারহান এবং এলিনা দুজনাই নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এলিনার চোখ ছলছল করে উঠল। ছেলে যাওয়ার পথের দিকে তাকিয়ে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। নিজের জেদ আর পরিস্থিতির কারণে ছেলেটা তার থেকে যোজন যোজন দূরে সরে গেছে। সে চাইলে এখন আর এই দূরত্ব মেটানো সম্ভব না, কারণ এই দূরত্ব মেটানোর সময় হয়তো অনেক আগে শেষ হয়ে গেছে। ক্ষুধায় আয়াতের পেটে তখন রীতিমতো যুদ্ধ চলছে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ক্লান্তি আর মানসিক অস্থিরতা তাকে শারীরিকভাবে দুর্বল করে ফেলেছে। পেটের তাগিদে সব দ্বিধা কাটিয়ে নিচে নামতে সে অবাক হয়ে থমকে দাঁড়ালো। কিচেনে আরভান অ্যাপ্রন পরে নিখুঁত হাতে কি যেন তৈরি করছে। আয়াতের বিস্ময় যেন আকাশ ছিল। এই লোকটাকে কিছুক্ষণ আগে সে নিজের হাতে ব্যান্ডেজ করে দিয়েছিল, অথচ লোকটা সেই ব্যান্ডেজ ভেজানো তোয়াক্কা না করে দিব্যি কাজ করে যাচ্ছে। আয়াতের মেজাজ বিগড়ে গেল। এই যদি মানুষটা নিজের ভালো যে একদমই বোঝে না, তাই কয়দিনে সে হাড়ে হাড়ে টের পেয়েছে। কিচেনের সামনে আসতে আরভান মুখ না তুলে গম্ভীর গলায় বলল, অকারণে দাঁড়িয়ে না থাকে চেয়ারটা গিয়ে বসো। আয়াত কিছুটা চমকালো। লোকটার কি পিছনেও চোখ আছে? সে নড়ল না, বরং সেখানে অনড় হয়ে দাঁড়িয়ে রইল। আরভান এবার হাতের কাছ থামে আয়াতের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে তাকে মেপে নিয়ে বলল, এভাবে অবাক হওয়ার কিছুই নেই। আজ প্রথম এবং শেষবারের মতো আমি রান্না করছি। কাল থেকে এই দায়িত্ব পুরোটাই তোমার। আয়াত তরপিয়ে উঠে বলল, আজকেও আপনাকে আমার জন্য কষ্ট করতে হবে না, আমি নিজের খাবার নিজেই বানিয়ে নিতে পারবো। আয়াত কিচেনের দিকে এগোতে নিলে আরভান চট করে তার ডান হাতটা ধরে ফেললো। মুহূর্তে আরভানের গভীর দৃষ্টি আয়াতের হাতের তালুর দিকে নিবদ্ধ হলো। আরভানের তীক্ষ্ণ ভ্রু কুঁচকে গেল। আয়াত অস্বস্তিতে নিজের হাত ছাড়িয়ে নিতে আরভান এক ধাপ এগিয়ে এলো। আরভানকে নিজের দিকে ওভাবে এগিয়ে আসতে দেখে আয়াত হড়বড়িয়ে পিছু হটতে হটতে ডাইনিং এর চেয়ারে ধপ করে বসে পড়লো। আরভান কোনো কথা না বলে গিয়ে তার সামনে একটা প্লেট রাখলো। আয়াত প্লেটের দিকে তাকিয়ে নাক কুঁচকে বলল, এসব কি ঘাস পাতা? এসব খাই না আমি, আমাকে আমার মতো খাবার বানাতে দিন। আরভান নির্বিকার চিত্তে বলল, আজ তোমাকে এটাই খেতে হবে। চুপচাপ খাওয়া শুরু করো আয়াত, কোনো কথা নয়। আয়াত বুঝলো নিশ্চয় কফিতে অতিরিক্ত পাউডার দেওয়ার প্রতিশোধ এই অখাদ্য খাইয়ে নিতে চাইছে লোকটা। তীব্র ক্ষুধায় কোনো উপায় না পেশের আগে ফুসতে ফুসতে খাবার মুখে দিল। মুখ কুচকে কোনো মতে খাবার গিলে সে দ্রুত প্লেটগুলো হাতে নিতেই আরভান বাধা দিল। বলছি না আজ রিল্যাক্স থাকো, কাল থেকে তো সব তোমাকেই করতে হবে। আয়াতের রাগ এবার চরমে পৌঁছালো। সে প্লেটটা না ছেড়ে যেদি গলায় বলল, কাল থেকে যদি সব করতে পারি তবে এখনো পারবো, হাত সরান বলছি। আরভানও নাছর বান্দা সে ছাড়লো না। শুরু হলো দুজনের প্লেট নিয়ে টানাটানি। এক পর্যায়ে আয়াত আকস্মিক ভারসাম্য হারিয়ে আরভানের শক্ত বুকের উপর গিয়ে পড়ল। মুহূর্তের জন্য দুজনের তপ্ত নিঃশ্বাস এক হয়ে গেল। আয়াত ছিটকে সরে আসতে চাইলেও আরভান তা হতে দিল না। সে দুই হাত দিয়ে আয়াতকে ডাইনিং টেবিলের সাথে চেপে ধরল। একদম আয়াতের চোখের খুব কাছাকাছি মুখ নিয়ে এসে বলল, তোমাকে না বলেছিলাম আমার থেকে দূরে থাকতে? আয়াত ছটফট করে বলল, দূরে থাকতে বলে তো নিজেই বারবার গায়ের উপর এসে পড়েন, ছাড়ুন আমায়। আরভান কোনো উত্তর দিল না। সে মুখটা আয়াতের মুখের খুব কাছে নামিয়ে আনলো। টেবিলের সাথে আয়াতের পিঠ ঠেকে আছে, পালানোর কোনো পথ নেই। আয়াত দুই হাত দিয়ে আরভানের ইস্পাত কঠিন বুক ঠেলে সরানোর চেষ্টা করলো, কিন্তু সেই চেষ্টা বৃথা। আরভান চোখ বন্ধ করে আয়াতের গলার কাছে মুখ নামিয়ে নিল। আয়াতের সারা শরীর জুড়ে এক অদ্ভুত বৈদ্যুতিক শিহরণ বয়ে গেল। হঠাৎ আরভানের কথায় আয়াত স্তব্ধ হয়ে গেল। এটা কোন পারফিউম আয়াত? গ্র্যান্ডটা বড্ড মাদকতাময়, আমার সব চিন্তা এলোমেলো করে দিয়েছে। আয়াত তোতলামি করে বলল, আমি কোনো পারফিউম ব্যবহার করি না, সরুন আপনি। সিরিয়াসলি? তার মানে তুমি নিজেই আস্ত একটা পারফিউম? তাহলে তো এখন থেকে বাড়ি যাওয়ার আগে পারফিউমের দরকার নেই, শুধু তোমার গায়ের সাথে একটু ঘষা দিয়েই নিলেই চলবে। কথাটা বলে আরভান আচমকা আয়াতের গালে নিজের রুক্ষ গালটা আলতো করে ঘষে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এরপর কোনো কথা না বলে গটগট করে নিজের ঘরের দিকে চলে গেল। আয়াত সেখানেই পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার গালে এখনো আরভানের সেই পুরুষালী দাড়ি আর তপ্ত স্পর্শের অনুভূতি দহন সৃষ্টি করছে। হৃৎপিণ্ডটা বুকের খাঁচায় পাগলের মতো আছাড় খাচ্ছে। এই লোকটার আচরণ কেন দিন দিন এত অবাধ্য আর রহস্যময় হয়ে উঠছে? আয়াত মনে মনে নিজেকে কঠোরভাবে শাসন করলো। না, এই লোকটার মায়াবী জালে জড়ানো যাবে না। এই মানুষটা বড্ড অদ্ভুত, বড্ড বিপজ্জনক। মুখের উপর উষ্ণ নিঃশ্বাসের উপস্থিতি টের পেতেই মাঝরাতে হঠাৎ ঘুম পাতলা হয়ে এলো আয়াতের। কারো তপ্ত নিঃশ্বাস তার গালের খুব কাছে আছড়ে পড়ছে। গভীর ঘুমে আচ্ছন্ন আয়াতের শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। ঘুমের ঘোরেই সে অনুভব করলো কেউ একজন তার খুব কাছে বসে আছে। কারো দীর্ঘ আঙ্গুলগুলো অত্যন্ত যত্ন নিয়ে তার কপালে ছড়িয়ে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিচ্ছে। সেই স্পর্শে কোনো লোলুপতা নেই, নেই কোনো আদিম কামনা, বরং আছে এক অপার্থিব মায়া আর সুরক্ষার ছোঁয়া। তবে সেই ছোঁয়ায় মিশেছিল এক অদ্ভুত অস্থিরতা। আয়াতের গাল দুটো খুব আলতো করে ছুঁয়ে গেল সেই হাত, যেন মোমের তৈরি কোনো দামি জিনিস ভাঙার ভয়ে সে একটু বেশি সতর্ক। আয়াতের অবচেতন মন চাইল চোখ মেলে তাকাতে, কিন্তু ঘুমের আচ্ছন্নতা তাকে গভীর অতলে টেনে নিয়ে যাচ্ছিল।
ঠিক তখনই কানে এক তপ্ত ফিসফিসানি ভেসে এলো, যেন সুদূর কোনো জগতে থেকে আসা এক সতর্কবাণী। তোমার এই জঘন্য স্বামীটা বড্ড স্বার্থপর হয়ে যাচ্ছে আয়াত। তার নিজেকে সামলানো এখন বড্ড কঠিন হয়ে পড়েছে। নিজের সাথে তোমার সাথে কোনো বড় অন্যায় করে বসলে সেটা কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? নিজেকে দেওয়ার কথা আমি রাখতে পারলাম না আয়াত। তোমার থেকে নিজেকে দূরে সরে রাখা এখন আমার সাধ্যের বাইরে। নাও প্রিপেয়ার ইয়ারসেলফ ইন ফিউচার। এই মানুষটাকে হ্যান্ডেল করতে তোমার খুব বেশি অসুবিধা হতে পারে। এই মনের ভেতরকার ঝড় সামলানোর জন্য আগে থেকেই সাবধান হওয়া শুরু করো। কথাগুলো কানে পৌঁছালেও আয়াতের অসার মস্তিষ্কের গহীনে প্রবেশ করতে পারল না। সে শুধু একবার আধা বোঝার চোখে তাকানোর চেষ্টা করলো। ঝাপসা দৃষ্টিতে দেখলো সামনে কেউ একজন ছায়ার মতো বসে আছে, যার অবয়ব এই অন্ধকারেও এক অদ্ভুত আভিজাত্য ছড়াচ্ছে। কিন্তু পরক্ষণে একরাশ ক্লান্তি তাকে গ্রাস করলো। সে একটু নড়ে চড়ে পাশ ফিরে আবারও অতল ঘুমে তলিয়ে গেল। সকালের দরজার তীব্র করাঘাতের শব্দে আয়াতের ঘুম ভাঙল। এলোমেলো চুলে কোনো মতে দরজা খুলতেই দেখলো সামনে আরভান দাঁড়িয়ে। তার পরনে কালো টি শার্ট আর বা পাশে অ্যাডিডাস লেখা কালো ট্রাউজার, কিন্তু মেজাজটা যেন সকালের আকাশের মতোই গুমোট। তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখের মনি শীতল। আয়াতের ঘুম জড়ানো চোখ আর এলোমেলো চুলের বর্ণ সৌন্দর্য দেখে আরভান মুহূর্তের জন্য থমকালো। এক পলক তাকিয়ে সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। নিজেকে সামনে নিয়ে গম্ভীর গলায় বলল, গেট আপ। এত বেলা করে ঘুমালে বাড়ির কাজ করবে কে? তোমাকে পুতুলের মতো সাজিয়ে রাখতে এই বাড়িতে আমি আনিনি। 5 মিনিট সময় দিচ্ছি। রেডি হয়ে তোমার সকল স্টাডি পেপার আর ভর্তির ফাইল নিয়ে নিচে আমার জন্য ওয়েট করবে। কুইক। কথাটা বলেই আরভান আর এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট করে চলে গেল। আয়াত কিছুক্ষণ হতভম্ব হয়ে দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল। আরভানের কথাগুলো তার মস্তিষ্কে আলোড়ন তুলতে কিছুটা সময় নিল। মুহূর্তে তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সে কি তবে সত্যি আবার কলেজে যেতে পারবে? এই লোকটা কি সত্যি অতটা খারাপ যতটা সে নিজেকে দেখায়? অ্যালিনা চৌধুরীর বলা সেই কথাটাই সত্য। এই কর্কশ খোলসটা তার ভেতরের কোনো চরম একাকিত্বকে আড়াল করার একটা মাধ্যম মাত্র। আয়াত দ্রুত ওয়াশরুমে গেল। ফ্রেশ হতে গিয়ে বেসিনে হাত রাখতেই তার চোখ পড়ল বা হাতের উপর। কালকে সেই ছ্যাঁকা লাগা জায়গাটা কেউ খুব যত্ন নিয়ে মলম লাগিয়ে দিয়েছে। আয়াতের ভ্রু কুঁচকে গেল। সে তো মলম লাগায়নি, এমনকি তার হাতে যে ছ্যাঁকা লেগেছে সেটা সে কাউকে বলেওনি। তবে কি ওই বদলোকটা এসেছিল? না, অসম্ভব। সে তো শুধু ক্ষত দিতে জানে, মলম লাগানো তার ধাতে নেই। তাছাড়া ঘর তো ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে কি রাতে সেই ছায়াটা সত্যি ছিল? এই ব্যাপারটা লোকটাকে একবার জিজ্ঞাসা করবে ভাবলো, কিন্তু পরক্ষণেই দমে গেল। যদি সে সোজাসুজি অস্বীকার করে তবে এই অপমানের পাহাড় সে কোথায় লুকাবে? এক অজানা দ্বিধা আয়াতের মনে দোলা দিলেও কলেজের কথা ভেবে সে আর বেশি ভাবলো না। দ্রুত রেডি হয়ে সকল কাগজপত্র ফাইলে ভরে নিজের ছোট্ট পার্স ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিচে নামলো। নিচে এসে দেখলো আরভান এখনও নামেনি। আয়াতের মনে মনে প্রচণ্ড রাগ হলো। তাকে 5 মিনিট সময় দিয়ে লোকটা নিজে 10 মিনিট দেরি করছে। মেয়েদের মতো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুদর্শন বানানো ছাড়া এই লোকের আর কোনো কাজ নেই। মনে মনে সে সহস্র গালি দিল আরভানকে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে আরভান নেমে এলো। আজও তার গায়ে সাদা শার্ট, যার উপরে দুটো বোতাম খোলা, কোমরের বেল্ট দিয়ে আটকানো ফর্মাল কালো প্যান্ট। শার্টের স্লিভস দুটো বরাবরের মতোই গুটানো, তবে আজকের চুলগুলো খুব একটা পরিপাটি নয়, কিছুটা অগোছালো হয়ে কপালের উপর আছড়ে পড়ছে। আরভানের এই বন্য আভিজাত্যের মিশেল রূপটা আয়াতের পাঁজরের তলায় এক অসহ্য ধুকপুকানি তুলে দিল। কি এক বিচিত্র যন্ত্রণা! সে যত চায় এই লোকটার থেকে নিজেকে সরিয়ে রাখতে, লোকটা যেন ঠিক ততবারই নতুন কোনো রূপে তার সামনে এসে দাঁড়িয়ে আয়াতের সব প্রতিরোধ তছনছ করে দেয়। আয়াতের ধ্যান ভাঙল আরভানের বিদ্রুপাত্মক কথায়। ওভাবে হাঁ করে থেকে তোমার মুখে জীবনের বাতাসে মিশিয়ে নতুন ভাইরে ছড়িয়ে দিতে চাইছো? তুমি তো দেখছি চিনির থেকেও বেশি। মিসেস আয়াত, আই নো আই এম টু হ্যান্ডসাম, বাট ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আয়াত প্রথমে একটু থতমত খেয়ে গেল। নির্লজ্জের মতো ওভাবে তাকিয়ে থাকায় সে নিজেও খানিকটা অপ্রস্তুত বোধ করছিল। লজ্জায় সে কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে পাল্টা জবাব দিল। মিস্টার আরভান, আপনি সুদর্শন হতে পারেন, কিন্তু আপনার শব্দচয়ন আর মানসিকতা বড্ড কদর্য। আমি আপনার দিকে মুগ্ধ হয়ে তাকাচ্ছিলাম না, বরং ভাবছিলাম স্রষ্টা কেন কিছু মানুষকে চেহারায় আলো দিলেও মনে অন্ধকার পুষে রাখার সুযোগ দেন। আর আমি হাঁ করেছিলাম না, শুধু আপনার দেয়া সময়ে আর আপনার কাজের অমিল দেখে অবাক হয়েছিলাম আমি। আরভান আয়াতের এই তীক্ষ্ণ পাল্টা জবাবে কোনো পাত্তা দিল না, যেন তার কানে কোনো কথাই প্রবেশ করেনি। সে গটগট করে বাইরের দিকে হাঁটা দিল। দরজার কাছে পৌঁছাতে আয়াত পেছন থেকে বলে উঠল, আপনি কি কাল রাতে আমার রুমে ঢুকেছিলেন? আরভান একদম নির্দ্বিধায় বলে দিল, ঢুকেছিলাম। কি? আপনি একটা মেয়ে পারমিশন ছাড়া তার রুমে ঢুকলেন কি করে? আপনি তো শুধু জঘন্য নন, সাথে ভীষণ অসভ্য।
তাছাড়া দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। আরভান পেছনে ফিরে আয়াতের খুব কাছে এগিয়ে এলো। সে একটু ঝুঁকে আয়াতের কানের কাছে ফিসফিস করে বলল, আয়াত, তোমার রুমেটে হাইডেন ডোর আছে, যা কেবল আমি জানি। এরপর থেকে নিজেকে সাবধানে রেখো, কারণ আমি এখন ঢুকে পড়ে কি দেখে ফেলি তার কোনো গ্যারান্টি নেই। তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। কথাগুলো অত্যন্ত নাটকীয়ভাবে বলে আরভান বাইরে চলে গেল। আয়াত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আরভানের এই নির্লজ্জ স্বীকারোক্তি আর রহস্যময় কথায় আয়াতের চোখ দুটো বিস্ময় আর রাগে বড় বড় হয়ে উঠল। বাইরে বেরিয়ে দেখলো সেই দানবের মতো কালো রোলস রয়েস ক্যালিনান দাঁড়িয়ে আছে। তার সামনে হাতঘড়ির দিকে তাকিয়ে আছে ফারহান। আয়াতকে আসতে দেখে ফারহান হাসি মুখে এগিয়ে এসে বলল, কেমন আছো কৃষ্ণনয়নী? বলে অভ্যাসবশত সে হাত মেলানোর জন্য হাত বাড়ালো, কিন্তু পরক্ষণে তার মনে পড়ল গতদিনের সে ভয়াবহ পরিস্থিতির কথা। সেদিন না জানে হাত বাড়িয়ে ছিল বলে হাতটা কোনো মতে বেঁচে গিয়েছিল। আজ আর সে ঝুঁকি নিতে চাইল না। সে আরভানের দিকে আর চোখে তাকালো। আরভানের তীক্ষ্ণ দৃষ্টি যেন তলোয়ারের মতো বিচ্ছে, যা নিঃশব্দে বলে দিচ্ছে, হাত মেলালে আজ তোর ওই হাত শরীর থেকে আলাদা করে দেব। ফারহান ভয়ে ঢোক গিলে দ্রুত হাত নামিয়ে নিজের জুতোর দিকে ঝুঁকে পড়ল। জুতা ঝাড়ার নাটক করতে করতে বলল, জুতায় অনেক ময়লা জমেছে। ইস, কি ময়লা। হ্যাঁ, আমি তো অনেক ভালো আছি। সোজা হয়ে দাঁড়িয়ে সে আবারও বলল, তো কৃষ্ণনয়নী, নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছ, কেমন ফিল হচ্ছে? ফারহানের কথা মাঝপথে থমকে গেল আরভানের বজ্রকণ্ঠীহীন কণ্ঠের প্রশ্নে। কি নাম ধরে ডাকলে ওকে? ফারহান প্রমোদ গুনল। আজ যেন আরভানকে আস্ত একটা জাদ্রেল স্বামী মনে হচ্ছে। ফারহানের মনে মনে হাসি পেল। সেদিন নিজের স্ত্রীকে ডেজির অ্যাসিস্ট্যান্ট বানিয়ে পরিচয় দিচ্ছিল, আর আজ বইয়ের নাম ধরে ডাকলেও তার সহ্য হচ্ছে না। মানুষটা সত্যিই বিচিত্র। ফারহান আমতা আমতা করে বলল, বনু বলেছে আবি, বনু। আয়াত তো আমার বোনের মতো, তাই না আয়াত? আরভান কোনো কথা বলল না। একটা শীতল এবং গম্ভীর চাহনি দিয়ে সে সজোরে গাড়িতে গিয়ে বসে পড়ল। আয়াত থম মেরে দাঁড়িয়ে রইল। এই দেশে আসার পর থেকে এই লোকটা কেমন অদ্ভুত ও রক্ষণশীল আচরণ কেন করছে তা তার বোধগম্য হলো না। গাড়ি চলছে মেলবোর্নের মসৃণ হাইওয়ে দিয়ে। আরভান নিবিষ্ট মনে স্টিয়ারিং ধরে থাকলেও তার চোখ বারবার চলে যাচ্ছে ড্যাশবোর্ডের লুকিং গ্লাসে। সেখানে পেছনের সিটে বসা আয়াতের প্রতিচ্ছবি ভাসছে। আয়াত জানালার কাছের ওপাশে দ্রুত বেগে পিছিয়ে যাওয়া বিদেশের অচেনা পরিবেশ দেখছে। তার মনে এক অদ্ভুত হাহাকার। এই শহরটা সুন্দর, কিন্তু বড্ড বেশি পর। তার খুব ইচ্ছা করছে জানালার কাছটা নামিয়ে একটু খোলা হাওয়া গায়ে মাখতে, কিন্তু সামনের চালকের আসনে বসা মানুষটার রক্তচক্ষু তাকে সেই সাহস দিচ্ছে না। ফারহান নীরবতা ভেঙে বলল, আয়াত, তোমার তো দেখছি IELTS করা আছে, স্কোরও বেশ ভালো। আয়াত নিচু স্বরে জবাব দিল। দাদাজান জোর করে করিয়েছিলেন। ফারহান অবাক হয়ে বলল, তোমার দাদাজান কি কোনো গণক ছিলেন নাকি? সে কিভাবে জানলো তুমি ফিউচারে অস্ট্রেলিয়া আসবে? তার দূরদর্শিতা তো জবরদস্ত। আয়াত কোনো কথা বলল না। এই প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তার পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু দাদাজান অনেক আগে থেকে গুছিয়ে রেখেছিলেন, যেন তিনি জানতেন আরভান একদিন তাকে এই প্রবাসে টেনে আনবে। হঠাৎ করে আরভান ড্যাশবোর্ডের একটা সুইচ টিপতেই আয়াতের পাশের কাজটি নিচে নেমে গেল। আয়াত চমকে সামনে তাকাতে লুকিং গ্লাসে দুজনার চোখাচোখি হলো। আরভানের সেই গভীর রহস্যময় চোখের দৃষ্টিতে কি যেন এক আদিম দাবি ছিল, যা আয়াতকে মুহূর্তে অস্বস্তিতে ফেলে দিল। সে দ্রুত নজর সরিয়ে নিল, কিন্তু আরভান যেন নাছোড়বান্দা। সে এক পলক দৃষ্টি সরালো না। পাশে বসা ফারহান এই নীরব যুদ্ধের সাক্ষী হয়ে ঘামছিল। সে ভয়ে গলা পরিষ্কার করে বলল, ব্রো, আমার বয়স সবে মাত্র 29, এখনো একটা বউয়ের মুখে দেখা হয়নি আমার। প্লিজ তুই সামনে থেকে গাড়ি চালা, না হলে আমি আর তুই দুজনেই আজরাইলের সাথে মিট করব। তোর বউ তো পেছনেই আছে, বাসায় গিয়ে সারাদিন দেখিস। এখন দয়া করে সামনের রাস্তার দিকে তাকা, না হলে স্টিয়ারিং আমাকে দে। আরভান ভ্রুকুচকে একবার ফারহানের দিকে এমনভাবে তাকালো যেন ফারহান এখনই ভস্ম হয়ে যাবে। সে কোনো জবাব না দিয়ে আবারও সামনে তাকিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল। গাড়ি এসে থামলো মেলবোর্নের বিখ্যাত মোনাশ ইউনিভার্সিটির বিশাল ক্যাম্পাসে। চারিদিকে সুউচ্চ ভিক্টোরিয়ান স্থাপত্যের দালান আর সবুজ লন। শত শত শিক্ষার্থী ব্যস্ত পায় এদিক সেদিক ঘুরছে। আয়াতের চোখে এই বিশালতা দেখে ভয় আর বিস্ময় দুটোই জেগে উঠল। গাড়ি থেকে আরভান নামতে যেন পুরো এলাকা স্তব্ধ হয়ে গেল। ক্যাম্পাসের মেয়েরা হাঁ করে আরভানের দিকে তাকিয়ে আছে। আয়াতের পাশে আরভানকে দেখে বুঝতে আর বাকি রইল না
তারা কেন তাকিয়ে আছে? আয়াতের মনে এক অজানা অস্বস্তি দানা বাঁধল। কেন সবাই এই পাষাণ লোকটার দিকে এভাবে তাকিয়ে আছে? নিশ্চয়ই তারা জানে না এই লোকটা কতটা নির্দয়। তবে তার প্রচণ্ড ইচ্ছা করলো আরভানের ওই পরিপাটি অথচ সামান্য অগোছালো চুলগুলো আরও বেশি এলোমেলো করে দিতে, ইস্ত্রি করা সাদা শার্টটা দুমড়ে মুচড়ে দিতে, এমনকি সম্ভব হলে মুখে খানিকটা কালি মেখে দিতে, যাতে আর কেউ ওর দিকে তাকাতে না চায়। আয়াত নিজের এই অদ্ভুত ভাবনায় নিজেই অবাক হয়ে গেল। কী সব আবোল তাবোল ভাবছে সে। আরভান পেছনে ফিরে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলে তুমি? আয়াত একটু ঘাবড়ে গিয়ে নরম গলায় বলল। লয়ের। আরভান আর কোনো কথা না বলে তাকে নিয়ে অ্যাডমিশন অফিসের দিকে এগিয়ে গেল। আরভানের উপস্থিতিতে কাজটা কয়েক ঘন্টার মধ্যে প্রায় চূড়ান্ত হয়ে গেল। অফিস থেকে বের হতে আরভানের ফোনে একটা জরুরি কল এলো। সে ইশারায় ফারহানকে আয়াতকে নিয়ে একটু এগিয়ে যেতে বলে পেছনে রয়ে গেল। ফারহান আর আয়াত যখন করিডোর দিয়ে হাঁটছে, হঠাৎ পাশ থেকে একজন লম্বা এবং অত্যন্ত সুদর্শন অস্ট্রেলিয়ান যুবক ফারহানকে দেখে দাঁড়িয়ে পড়ল। তার নাম অ্যালান। সে এগিয়ে এসে বলল, Farhan, what are you doing here? ফারহান অ্যালানকে দেখে কিছুটা চমকে গিয়ে বলল। অ্যালন, তুই এখানে কি করিস? অ্যালান আয়াতের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করল, আমি এখানকার একজন লেকচারার, বাট তুই এখানে কি করছিস? অ্যান্ড হু ইজ সে? ফারহান দ্বিধায় পড়ে গেল। আরভানের স্ত্রী বললে যদি আরভান রেগে যায়, আবার অন্য কিছু বলা বিপজ্জনক। সে আমতা আমতা করে বলল, শি ইজ অ্যাভিস ওয়াইফ আয়াত। এখানে ল ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। অ্যালান আয়াতের দিকে তাকিয়ে বেশ অবাক হলো। তারপর হেসে বলল, নাইস টু মিট ইউ, লিটল সিস্টার আয়াত। I am the lecturer of Department Law. Hope to you see you in my class. আয়াত সৌজন্যমূলকভাবে মাথা নেড়ে সায় দিয়ে বলল। ইয়া শিওর। কথার মাঝে অ্যালান একটু বিষণ্ণ স্বরে ফারহানকে উদ্দেশ্য করে নিচু স্বরে বলল, এভির কি খবর? ও কি এখনো আমাকে ভুল বুঝে আছে? ওকে বাঁচানোর জন্যই আমি সেদিন ওই ঝুঁকিটা নিয়েছিলাম। ফারহান আতঙ্কে আশেপাশে তাকালো। অ্যালান ফারহানের ভয়ার্ত দৃষ্টি দেখে সব বুঝতে পারলো, তাই কথা না বাড়িয়ে ফর্মালিটি বজায় রেখে হাত বাড়িয়ে বলল, ওয়েলকাম টু দ্য ইউনিভার্সিটি আয়াত। আয়াত হাত মেলাতে যাবে, ঠিক তখনই আরভান এসে বাজ পাখির মতো আয়াতের নরম হাতটা নিজের শক্ত মুঠোয় পুড়ে নিল। তার চোখের সাদা অংশ রাগে লাল হয়ে উঠেছে। সে অ্যালানের দিকে তাকে হিমশীতল গলায় বলল, কারো ব্যক্তিগত জীবনের দিকে নজর দেওয়ার আগে নিজের সীমানা মনে রাখা উচিত অ্যালান, বিশেষ করে যখন তুমি জানো আমি ঘৃণাটা কত যত্ন করে পুষে রাখি। আর কোনো কথা না বলে সে আয়াতের হাত ধরে হিড়হিড় করে সামনে টানতে শুরু করলো। আয়াত যন্ত্রণায় কুকিয়ে উঠে বলল, আমি হাতে ব্যথা পাচ্ছি, হাত ছাড়ুন আমার। সবসময় অসভ্যতা না করলে কি আপনার পেটে ভাত হজম হয় না? আরভান তাকে সোজা গাড়িতে তুলে সজোরে দরজা বন্ধ করে দিল। ড্রাইভিং সিটে বসে ফারহানকে কল দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওখানে এই ফরট অ্যালানের সাথে আর একটা মিনিটও দাঁড়াবি না, সোজা অফিসে যা। পুরো রাস্তায় আরভান একটা শব্দ উচ্চারণ করলো না। গাড়িটা অবশেষে বাড়ির সামনে বিকট শব্দে ব্রেক কষলো। আয়াত কোনো কথা না বলে দ্রুত নেমে পড়লো। ড্রয়িং রুমে পা রাখতে আরভানের গম্ভীর কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। তোমার ওই ভার্সিটিতে ভর্তি ক্যান্সেল, আমি অন্য কোনো ভার্সিটিতে অ্যাডমিট করিয়ে দেব। আয়াত প্রচণ্ড বিরক্ত হয়ে আরভানের দিকে ফিরে তাকালো। কিন্তু আমিও এই ইউনিভার্সিটিতে পড়বো মিস্টার আরভান। আপনার কথায় আমার সিদ্ধান্ত বদলাবে না। আপনার যখন তখন অধিকার খাটানোটা আমি মেনে নেব না। আরভান এক পা এগিয়ে এসে বলল, আয়াত, তুমি আমার উপর জেদ দেখাচ্ছ? আমি বলেছি তুমি ওখানে পড়বে না, দ্যাটস ইট। আমি বলেছি মানে আমি ওখানেই পড়বো, না হলে পড়বই না আমি। ওই অ্যালান্স সাহেবের সাথে আপনার পুরনো কোনো ব্যক্তিগত শত্রুতা থাকতেই পারে, সেটা আমার উপর চাপিয়ে দিতে পারেন না আপনি। আরভানের চোয়াল শক্ত হয়ে এলো। আয়াত, তুমি আমার অবাধ্য হচ্ছ। তোমার কোনো আইডিয়া নেই যে আমার অবাধ্য হওয়ার ফল কি হতে পারে। কি করবেন? বড়জোর বাড়ি থেকে বের করে দেবেন? দিন বের করে, আমি তো সেটাই চাই। আরভান এবার কোনো প্রতিউত্তর করলো না। সে শুধু অদ্ভুতভাবে ঠোঁট বাঁকিয়ে এক রহস্যময় হাসি দিল। তারপর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে শীষ দিতে দিতে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। আয়াত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ওই শয়তানি হাসিটার মানেটা কি? লোকটা এমন করে হাসলো কেন? তার মাথায় এখন কি নিষ্ঠুর পরিকল্পনা চলছে? বিকেলের ম্লান আলো করিডোর জুড়ে এক অদ্ভুত মায়াবী আধার তৈরি করেছে। আয়াত গত 10 মিনিট ধরে আরভানের বন্ধ দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। হাতে ধরা ফোনটা সিম কার্ডহীন এক টুকরো কাঁচ আর প্লাস্টিক ছাড়া আর কিছুই নয়। মেলবোর্নে আসার পর থেকে এক মুহূর্তের জন্য সে দাদাজানের সাথে কথা বলতে পারেনি। যে মানুষটা একদিন আয়াতকে চোখের আড়াল করলে অস্থির হয়ে যেতেন, যার রাতের ওষুধ থেকে সকালের নাস্তা সবটাই ছিল আয়াতের হাতের ছোঁয়ায়, আজ সেখানে তার কাজগুলো কে করে দিচ্ছে? দাদাজান কি তার অভাব বোধ করছেন?
ভাবনার অতলে ডুব দিতে আয়াতের চোখ থেকে এক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে চিবুকছিল। মানুষটা তাকে বড্ড মায়ার বেঁধেছিলেন, অথচ শেষমেশ সেই মানুষটাই তাকে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে ঠেলে দিলেন। কোন ভরসায় তিনি তাকে পাষাণ হৃদয়ের মানুষের হাতে সঁপে দিলেন, যার হৃদয়ে মায়ের বদলে কেবল বিষ আর প্রতিহিংসার রাজত্ব। ঠিক তখনই হড়বড় করে দরজাটা খুলে গেল। আরভান বের হয়ে এলো। আয়াতকে নিজের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেও আরভান মোটেও অবাক হলো না, যেন সে আয়াতের উপস্থিতি আর নিঃশ্বাসের অস্থির ছন্দ অনেক আগেই টের পেয়েছিল। আরভান নিজের ট্রলি ব্যাগটা নিয়ে বেরিয়ে এসে দরজাটা সজোরে টেনে লক করে দিল। আয়াত কিছুটা হতভম্ব হয়ে গেল। এই লোকটা কি তাকে চোর মনে করে? সে কি অনুমতি ছাড়া কারো রুমে ঢুকার মতো অসভ্য? অপমানে আয়াতের কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো, তবুও সে নিজেকে সামলে নিল। আরভান ওকে উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কয়েক কদম হেঁটে হঠাৎ থমকে দাঁড়িয়ে পেছনে ফিরল, তারপর ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।